ক্লাস 12-এর চিত্রণ বা অপেক্ষক ম্যাপিং অর ফাংশন এই চ্যাপ্টারটা থিওরির দ্বিতীয় পার্ট। এটা প্রথম পার্টে কিছু আলোচনা করেছি, ঠিক আছে। 2A চ্যাপ্টার প্রথম পার্টে কিছু আলোচনা করেছি, এখন দ্বিতীয় পার্টে কিছু নিয়ে আলোচনা করব। এখানে একটা ফাংশনকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটি ফাংশন ওয়ান ওয়ান কিনা নির্ণয় করতে গেলে নিম্নলিখিত পদ্ধতি প্রয়োগ করব, ঠিক আছে। এটা অপেক্ষক ওয়ান ওয়ান কিনা তা যাচাই করতে গেলে আমরা নিম্নলিখিতভাবে অগ্রসর হব। তো 1 নম্বর, ওই ফাংশনের ডোমেন থেকে যে কোনো দুটি আরবিট্রারি পদ নিতে হবে, ঠিক আছে। ফাংশনের ডোমেন থেকে যে কোনো দুটো পদ নিতে হবে। 2 নম্বর, fx সমান fy সমীকরণ গঠন করতে হবে। ওই দুটো পদ আছে এক্স আর ওয়াই, ঠিক আছে। দুটো পদ এক্স ওয়াই নেব, fx সমান fy সমীকরণ গঠন করব। 3 নম্বর, fx সমান fy সমীকরণ সমাধান করে যদি কেবল x সমান y সমাধান পাওয়া যায় তবে f অপেক্ষকটি 1 1 হবে, ঠিক আছে। অন্যথায় 1 1 হবে না। এখন বিকল্প পদ্ধতি, কি? কোনো একটা ফাংশন 1 1 কিনা যাচাই করতে গেলে এই 3টে উপায় অবলম্বন করব, অথবা বিকল্পভাবে, ঠিক আছে, ওই ফাংশনের ডোমেন থেকে দুটো পদ নেব এক্স ওয়াই, যাতে করে কি হয় এক্স নট ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। এই দুটো পদ অসমান ধরে আমায় দেখাতে হবে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, ঠিক আছে। ডোমেন থেকে যে কোনো দুটো অসমান পদ নেব, তারপর দেখাবো যে ওই পদ দুটোর ইমেজগুলোও অসমান। এটা যদি দেখাতে পারি তাহলে প্রমাণিত হবে যে ফাংশনটা 1 1। উদাহরণস্বরূপ বলতে পারি, একটা 1 1 ম্যাপিংয়ের উদাহরণ কী হবে।
যেমন এফ এক্স সমান 3x + 2। এফ ফাংশনটা রিয়েল নাম্বার থেকে সেটা রিয়েল নাম্বার সংজ্ঞাত, তাহলে এই ফাংশনটা হচ্ছে 1 1। যে কোনো দুটো পদ এক্স ওয়াই নাও আর দুটো অসমান ধরে, ঠিক আছে, এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই দেখাতে পারি, তাহলে এটা 1 1 ফাংশন। এবার 2 নম্বর, মেনি ওয়ান। মেনি ওয়ান ফাংশন কি? বাংলা হচ্ছে বহু এক। নামটা দেখে বোঝা যাচ্ছে যে অনেকগুলো এলিমেন্টের যদি একই ইমেজ থাকে তখন তাকে বলবো বহু এক। যেমন ধরো এই একটা সেট, এই একটা সেট, এ ধরো 1 2 3 আর বি ধরো 4 5 6। 1 4-এর সঙ্গে যুক্ত, 2 ও 4-এর সঙ্গে যুক্ত, 3 ধরো 5-এর সঙ্গে যুক্ত। এটা হলো মেনি ওয়ান ফাংশন বা মেনি ওয়ান অপেক্ষক। তাহলে এফ এ থেকে বি এর ওপর সংজ্ঞাত, এটা এ সেট, এটা বি সেট, ডোমেন এ ও ডোমেন বি, ঠিক আছে। তাহলে এফ ফাংশনটাকে মেনি ওয়ান ফাংশন বলবো, এফকে মেনি ওয়ান ফাংশন বলা হবে যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই ইমপ্লাইজ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হয়, ঠিক আছে। এক্স ওয়াই অবশ্য এতে থাকতে হবে। যদি এক্স ওয়াই এতে থাকে আর এক্স নট ইকুয়াল টু ওয়াই হয় কিন্তু এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হয়, তখন বলবো মেনি ওয়ান। তাহলে এখানে চিত্রে দেখা যাচ্ছে, দেখো 1 4-এর সঙ্গে যুক্ত, 2 ও 4-এর সঙ্গে যুক্ত, তাহলে 1 নট ইকুয়াল টু 2, কিন্তু এফ ওয়ান ইকুয়াল টু 4, এফ টু ইকুয়াল টু 4, তাহলে এটা মেনি ওয়ান ফাংশন। একটা মেনি ওয়ান ফাংশনের উদাহরণ কত হবে? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই ফাংশনটা মেনি ওয়ান। এফ হচ্ছে সেটা রিয়েল নাম্বার থেকে সেটা রিয়েল নাম্বারে সংজ্ঞাত, এটা হচ্ছে মেনি ওয়ান। কারণ কি এফ ওয়ান ইকুয়াল টু 1 আর এফ মাইনাস ওয়ানও 1। মেনি ওয়ান ফাংশনের ক্ষেত্রে এ থেকে বি সেটের ওপর সংজ্ঞাত যদি হয়, তাহলে এফ এ ইজ এ প্রপার সাবসেট অফ বি হবে। সরি, এটা ভুল বললাম, এটা নাও হতে পারে, ঠিক আছে, এটা হবে না। এখন আসছি অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং বা ফাংশন। অন্তঃচিত্রণ একটা ম্যাপিং এফ এ থেকে বি এর ওপর সংজ্ঞাত। এফ ফাংশনকে ইনটু ফাংশন বলবো বলা হবে যদি বি মানে কোডোমেন সেট
সেটের কমপক্ষে একটি পদ থাকে যার এ সেটে কোনো প্রি ইমেজ নেই। ঠিক আছে, এফ ফাংশনকে ইনটু বলবো, ইনটু ফাংশন যদি বি সেটের মধ্যে মানে কোডোমিন সেটের মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকে যার ডোমেন সেটে কোনো প্রি ইমেজ নেই। এখানে এই ফাংশনটা এফ ফাংশন দেখো, এখানে 6 7 আছে কোডোমিন সেটে, ডোমেন সেটে এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে এটা হচ্ছে একটা ইনটু ম্যাপিং। এক্ষেত্রে ইনটু ম্যাপিংয়ের ক্ষেত্রে এফ এটা যে প্রপার সাবসেট অফ বি হবে। উদাহরণ হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 3x। এফ ফাংশনটা যদি ন্যাচারাল নাম্বার থেকে এটা ন্যাচারাল নাম্বার সংজ্ঞাত হয়, তাহলে দেখো এখানে 2 কোডোমিন সেটে ন্যাচারাল নাম্বার 2 আছে, কিন্তু 2 এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে এটা একটা ইনটু ম্যাপিং। আবার 4-এর কোনো প্রি ইমেজ নেই। এরকম একাধিক পদ পাওয়া যাবে যাদের কোনো প্রি ইমেজ নেই। তাহলে এটা একটা ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্র। এফ একটা ফাংশন এ থেকে বি এর ওপর সংজ্ঞাত। ঠিক আছে, এফ ফাংশনকে সারজেক্টিভ ফাংশন বলা হবে যদি কি হয়, যে এফ এ ইকুয়াল টু বি হতে হবে। অর্থাৎ বি সেটের প্রত্যেক পদের প্রি ইমেজ থাকবে যেটা এ সেটের অন্তর্গত। ঠিক আছে, তার মানে বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকলে চলবে না। প্রত্যেকটা পদ বি সেটের এ সেটের কোনো না কোনো একটা পদের সঙ্গে যুক্ত হতে হবে। ধরো এ 1 2 3 এটা এ সেট, আর বি সেট ধরো 4 5 যুক্ত, এটার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে বি সেট। তাহলে এটা হচ্ছে সারজেক্টিভ ফাংশন। বি সেটের কোনো এলিমেন্টই ফাঁকা থাকলে চলবে না। ঠিক আছে, এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে এ এন এ সবসময় গ্রেটার ইকুয়াল টু এন বি হবে। উদাহরণস্বরূপ একটা সারজেক্টিভ ফাংশন উদাহরণ হচ্ছে এফ এক্স সমান ধরো 2x। ঠিক আছে, এফ ফাংশনটা সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রিয়েল নাম্বারের সংজ্ঞাত। এফ এক্স সমান 2x, এফ আর 2r, এটা একটা সারজেক্টিভ ফাংশনের উদাহরণ।
এখানে সেট অফ রিয়েল নাম্বার যে কোনো এলিমেন্ট নাও, তার জন্য একটা প্রি ইমেজ পাওয়া যাবে। ঠিক আছে, ডোমেন সেট। এরপর আসছি উপরচিত্রণ হতে গেলে কোন শর্ত সিদ্ধ করতে হবে। কোনো ফাংশন উপরিচিত্রণ কিনা পরীক্ষা করতে গেলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 1 নাম্বার, প্রথমে কোডোমেন সেটের যে কোনো একটি পদ y নিতে হবে। ঠিক আছে, কোডোমেন সেট থেকে যে কোনো একটা পদ নিতে হবে y। 2 নাম্বার, f(x) সমান y সমীকরণ গঠন করতে হবে। এখন f(x) সমান y সমীকরণ সমাধান করে x এর মান y এর আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ x সমান 5y আর একটা x সমান 5y সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, f(x) সমান y থেকে x সমান 5y, x-কে y এর ফাংশনের আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, 3 নাম্বার কি করতে হবে? 3 নাম্বার, যদি for all y belongs to কোডোমেন সেটের জন্য x সমান 5y থেকে পাওয়া x এর মান a এর অন্তর্গত হয়, তবে f ফাংশনটি সারজেক্টিভ ফাংশন হবে। x সমান 5y থেকে, ঠিক আছে, x এর যে মানগুলো পাওয়া যাবে সেগুলোকে এর মধ্যে অন্তর্গত হতে হবে, যেখানে ওয়াইটা কোডোমেন সেটে থাকবে। ঠিক আছে, x এর মানগুলো এর মধ্যে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ওই ফাংশনটাকে বলবো সারজেক্টিভ ফাংশন, আদারওয়াইজ বলবো সারজেক্টিভ ফাংশন নয়। এখন যদি বিপরীত ক্রমে কোনো একটা ওয়াই যেটা কোডোমেন সেটে আছে এর জন্য অন্তত পক্ষে একটা মান ওয়াই পাওয়া যায়, যার জন্য যেটা কোডোমেন সেটে আছে, x ইকুয়াল টু 5y, যার জন্য x সমান 5y সমীকরণ থেকে
পাওয়া এক্স এর মান যদি এর অন্তর্গত না হয় তবে এফ কে সারজেক্টিভ ফাংশন বলা হবে না। তখন এখন এক্স এর মান যদি এর মধ্যে না থাকে, কোনো একটা এক্স মান, অন্ততপক্ষে একটা এক্স এর মান পাওয়া যায় যেটা, ঠিক আছে, এর মধ্যে না থাকে, তখন বলবো এটা সারজেক্টিভ নয়। অর্থাৎ কোডোমেন সেটে যে কোনো একটা পদ ধরবো, যে কোনো একটা পদ যদি ওয়াই পাওয়া যায় যার জন্য এক্সের যে মান পাওয়া যাবে সেটা যদি এর মধ্যে না থাকে, তখন ওই ফাংশনটাকে বলবো সারজেক্টিভ ফাংশন নয়, মানে ওই ফাংশনটা সারজেক্টিভ ফাংশন হবে না। তো এরপর আসছি বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং বা শুধু বাইজেকশন or শুধু বাইজেকশন। ঠিক আছে, এফ একটা ফাংশন এ থেকে বি এর ওপর সংজ্ঞাত, এফ ফাংশনকে বাইজেক্টিভ ফাংশন বলা হবে যদি এক নাম্বার এফ 1 1 হয়, 1 1 ফাংশন হয়, 2 নাম্বার এই ফাংশনটা সারজেক্টিভ বা অন টু ফাংশন হয়। সারজেক্টিভের আরেকটা নাম অন টু ফাংশন। দুটো ফাংশন হতে হবে, এফকে সারজেক্টিভও হতে হবে, মানে 1 1 হতে হবে, সরি, এফকে 1 1 হতে হবে আর 1 2 হতে হবে, মানে সারজেক্টিভ হতে হবে, দুটোই হতে হবে, তখন তাকে বলবো বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে দেখো এ যদি হয় 1 2 3 আর বি যদি হয় 4 5 6, 1 4 এর সঙ্গে যুক্ত, 2 5 এর সঙ্গে যুক্ত, 3 6 এর সঙ্গে যুক্ত, তাহলে এফ ফাংশনটা আছে 1 1 হচ্ছে আর 1 2 হচ্ছে, তাহলে এফ ফাংশনটা হবে বাইজেক্টিভ ফাংশন। এক্ষেত্রে মানে বাইজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়, এন এ সমান এন বি হয়ে যাবে। একটা বাইজেক্টিভ ম্যাপিংয়ের উদাহরণ কত, এফ ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে সেট অফ ন্যাচারাল নাম্বার অফ সংজ্ঞাত এফ এক্স সমান এক্স দ্বারা, তাহলে এটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, মানে এফটা 1 1 হবে আর 1 2 হবে, তার জন্য এফটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এরপর আসছি 2B চ্যাপ্টার, চিত্রণ আর অপেক্ষকের, চিত্রণ ও অপেক্ষকের 2B চ্যাপ্টার, কম্পোজিশন অফ ম্যাপিং। ঠিক আছে, চিত্রণের
সংযোজন, বাংলা নাম হচ্ছে চিত্রণের সংযোজন। ধরো এ একটা সেট, বি একটা সেট, আর সি একটা সেট। এফ একটা ফাংশন এ থেকে বি, আর জি একটা ফাংশন বি থেকে সি। এটা এ সেট, এটা বি সেট, এটা সি। এখানে এ সেটের মধ্যে যে কোনো পদ একটা এক্স, ঠিক আছে? তাহলে এটা এফ ফাংশন, তাহলে এই পদটা হবে এফ এক্স। আবার এইখানে যুক্ত এই পদটা হবে জি অফ এফ এক্স। এটা কী করে আসছে বলছি। এফ ফাংশনটার ডোমেন হচ্ছে এ, কোডোমেন বি। জি ফাংশনটার ডোমেন বি, কোডোমেন সি। যেহেতু এফ ফাংশনটার ডোমেন এ, কোডোমেন বি, তাহলে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এফটা যেহেতু ফাংশন, তাহলে যে কোনো এর মধ্যে পদ থাকুক না কেন তার একটা ইমেজ পাওয়া যাবে। এর জন্য কো ডোমেন সেট বি সেটে একটি নির্দিষ্ট পদ এফ এক্স পাওয়া যাবে। মানে এক্স পদটা বি সেটের একটা নির্দিষ্ট পদ এফ এক্সের সঙ্গে যুক্ত হবে। আবার জি ফাংশনটা বি থেকে সি এর ওপর সংজ্ঞাত, সুতরাং জি এর ডোমেন, বি এর ডোমেন সেট কি, বি এর অন্তর্গত প্রত্যেক পদ এফ এক্স, ঠিক আছে? বি এর মধ্যে একটা পদ আছে এফ এক্স, তাহলে প্রত্যেক পদের জন্য পাওয়া যায়। তাহলে বি সেটের প্রত্যেক পদ এফ এক্স এর জন্য জি এর কোডোমেন কত, পি এর কোডোমেন হচ্ছে সি সেট, কোডোমেন সেট সি, সিতে একটি নির্দিষ্ট পদ পাওয়া যাবে কত, জি অফ এফ এক্সের আকারে, ঠিক আছে? জি অফ এফ এক্সের আকারে। তাহলে কোডোমেন সেট সিতে একটি নির্দিষ্ট পদ জি অফ এফ এক্স পাওয়া যাবে। সুতরাং আমরা একটি নিয়ম পাচ্ছি, মানে পাই, আমরা একটা নিয়ম পাই, যা অন্য একটা নিয়ম পাচ্ছি, নতুন নিয়ম, যা এ এর প্রত্যেক পদ এক্সকে সি এর একটি নির্দিষ্ট পদ জি অফ এফ এক্স কে সংযুক্ত করে, মানে জি অফ এফ এক্সের সঙ্গে যুক্ত হয়। ডাইরেক্ট এখান থেকে এখানে
সরি, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে যাচ্ছে, এটা এফ, এটা জি। এখন এফ এখান থেকে এখানে এফের মাধ্যমে, আর এখান থেকে এখানে জি এর মাধ্যমে না গিয়ে ডাইরেক্ট আমি এই এক্স থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং এ সেট থেকে সি সেটে একটি চিত্রণ, নতুন চিত্রণ এইচ এক্স নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে। এ থেকে সি সেটে একটি চিত্রণ, অন্য একটা চিত্রণ এইচ এক্স নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যায়। কেমন আকারে? এই চিত্রণটা কেমন হবে? এ থেকে সি এর ওপর হবে, এ থেকে সি এর ওপর সংজ্ঞায়িত হবে, আর ডিফাইন করা যাবে এইচ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স দ্বারা ফর অল এক্স বিলংস টু। এই নতুন চিত্রটা হচ্ছে কি এইচ এক্স, ঠিক আছে। ডাইরেক্ট এ থেকে সিতে যাব, কীভাবে সংজ্ঞাত হবে? এইচ এক্স হচ্ছে জি অফ এফ এক্স দ্বারা সংজ্ঞাত হবে, ঠিক আছে। এইচ এক্স ফাংশনটা জি অফ এফ এক্স দ্বারা সংজ্ঞাত হবে, মানে এ থেকে যদি এক্স নেওয়া হয় তাহলে আমার জি সি এর সঙ্গে যে পদ, সি এর যে পদটার সঙ্গে যুক্ত হবে সেটা হচ্ছে জি অফ এফ এক্স। এই এইচ ফাংশনটাকে বলবো, ফাংশনকে এফ ও জি ফাংশনের কম্পোজিশন ফাংশন বলা হয়, ঠিক আছে। এফ আর জি এর কম্পোজিশন ফাংশন বলা হয়, কারণ কি এফ আর জি এর কম্পোজ করে, এফ আর জি এর কম্পোজ করে পাওয়া গেছে। এইচকে এফ আর জি এর কম্পোজিশন ফাংশন বলা হয়। এইচকে জি কম্পোজ এফ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং জি এইচ এক্স হবে হচ্ছে জি কম্পোজ এফ এক্স দ্বারা এভাবে প্রকাশ করা হয়, এবং সংজ্ঞাত হবে কেমন? জি কম্পোজ এফ এক্সটা কীভাবে সংজ্ঞাত হবে? জি অফ এফ এক্স দ্বারা ফর অল এক্স বিলংস টু এ, ঠিক আছে। তার মানে এইচ এক্সটা সংজ্ঞাত হবে জি অফ এফ এক্স দ্বারা। এফ এক্স মানে হচ্ছে জি কম্পোজ এফ এক্স, আর জি কম্পোজ এফ এক্সটা এইভাবে সংজ্ঞাত। এরপর এসো নোট।
মানে এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায়? দেখো জি কম্পোজ এফ এই ফাংশনটা সংজ্ঞাত হবে যদি এফ এর রেঞ্জ সেট এফ এর রেঞ্জ সেট জি এর ডোমেন সেটের সাবসেট হয়। ঠিক আছে, এফ এর রেঞ্জটা হতে হবে জি এর ডোমেন সেটের সাবসেট, অন্যথায় হবে না। কেন? এখন যদি এফ এর রেঞ্জ সেটটা জি এর এখন দেখো এই চিত্রটা, এফ এর রেঞ্জ সেটটা যদি জি এর ডোমেনের মানে বি এর সাবসেট না হয়, তখন কি হবে? বি সেটের বাইরে কিছু এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এফ এর রেঞ্জ সেটটা বি এফ এর যে রেঞ্জ সেটটা আছে তার মধ্যে কিছু এলিমেন্ট থাকবে যেটা বি সেটের মধ্যে নেই। তখন ওই এলিমেন্টগুলোর যেগুলো বি সেটের মধ্যে নেই তার কোনো ইমেজ পাওয়া যাবে না। ঠিক আছে, জি এই ফাংশন দ্বারা সি সেটের ইমেজ পাওয়া যাবে না, সেই জন্য তখন আর ফাংশন হবে না। তার জন্য এফ এর রেঞ্জ সেটটাকে জি এর ডোমেন সেটের সাবসেট হতে হবে, অন্যথায় আর ফাংশন এফ কম্পোজ জি কম্পোজ এফ এই ফাংশনটাকে সংজ্ঞাত করা যাবে না, মানে ফাংশনই আর হবে না। অনুরূপে এফ কম্পোজ জি সংজ্ঞাত হবে যদি জি এর রেঞ্জ সেট এফ এর ডোমেন সেটের সাবসেট হয়। ঠিক আছে, তো এরপর আসছি প্রপার্টিজ অফ কম্পোজিশন অফ ম্যাপিং। প্রপার্টিজ অফ কম্পোজিশন অফ ম্যাপিং, বাংলা হচ্ছে অপেক্ষকের সংযোজনের ধর্ম। এক নাম্বার, জি কম্পোজ এফ নট ইকুয়াল টু এফ কম্পোজ জি ইন জেনারেল। ইন জেনারেল আমরা সাধারণত এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ সমান হয় না। দুটো সমান হবে তখনই যখন এফ সমান জি হবে। 2 নম্বর, এইচ কম্পোজ জি কম্পোজ এফ ইকুয়াল টু হবে এইচ কম্পোজ জি কম্পোজ এফ। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ ল, এই লটাকে মেনে চলে। আর এই লটাকে বলা হয় কমিউটেটিভ ল।
কমিউটেটিভ ল মেনে চলে না। 3 নাম্বার, এফ কম্পোজ আই ইকুয়াল টু আই কম্পোজ এফ ইকুয়াল টু এফ হবে, যেখানে আইটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। আইটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন, আর এফটা হচ্ছে যে কোনো ফাংশন। 4 নাম্বার, এফ জি যদি দুটো বাইজেক্টিভ ফাংশন হলে জি কম্পোজ এফ বাইজেক্টিভ ফাংশন হবে। 5 নাম্বার, এফ এ থেকে বি এর ওপর সংজ্ঞাত এবং জি বি থেকে এর ওপর সংজ্ঞাত চিত্রণ দুটি যদি এমন হয় যে এফ কম্পোজ জি ইকুয়াল টু আইবি, আইবি মানে হচ্ছে আইডেন্টিটি ফাংশন ফ্রম বি টু বি, মানে বি থেকে বি এর ওপর আইডেন্টিটি ফাংশন, তবে এফ ফাংশনটি সারজেক্টিভ এবং জি ফাংশনটি ইনজেক্টিভ ফাংশন হবে। এই হলো কম্পোজিশন অফ ম্যাপিংয়ের কিছু ধর্ম।